উনি এসে জনগণের সামনে সেনাবাহিনী নিয়ে, সেনাবাহিনীর অফিসার ব্যবস্থা নিয়ে বা কোনো একটা ঘটনার ব্যাপারে সেনাপ্রধান বক্তব্য দিতে পারেন না। আমার দেশের আর্মি অ্যাক্ট এটা অ্যালাউ করে না। কিন্তু এখন তো কোনো আইন নাই। আপনি যেখানে প্রধান উপদেষ্টার অফিস বন্ধ করে দিয়ে রাখছে আহত, বিপ্লবে আহত ছেলেরা, আহত, খেয়াল করে দেখেন, যারা সরাসরি বিপ্লবে আহত হয়েছে তাদেরকে প্রধান উপদেষ্টার গেটে গিয়া ধাক্কাতে হচ্ছে। কমান্ডার, ব্যাটালিয়ন কমান্ডারকে কারা মেরেছে? তার অধীনস্থ সৈনিকেরা। তো অধীনস্থ সৈনিকেরা যখন মেরেছে, ওই উনারা মরে গিয়েও তো ওনার দায় এড়াতে পারেন নাই, কারণ সৈনিকটা তার অধীনস্থ ছিল। সেনা প্রধান তার বক্তব্য দিয়েছেন। বক্তব্যের দুইটা অংশ আছে বক্তব্যের। একটি বক্তব্য হলো উনি ভাষাগতভাবে কি বলেছেন, আরেকটি বক্তব্য হলো তার অন্তর্নিহিত অর্থ কি। এখানে যদি আমরা দুইটা জিনিসকে পাশাপাশি দেখি তাহলে দেখব যে সেনা প্রধান গিয়েছিলেন আর্মি অফিসারদের রিটায়ার্ড অ্যাসোসিয়েশনের একটি সভায়, রিটায়ার্ড অফিসারদের একটি আলোচনা সভায়। সেখানে বিডিআর হত্যা দিবস পালন করা হয়েছিল 25 ফেব্রুয়ারি উপলক্ষে। সেখানে বক্তব্য দিয়েছেন তিনি। সে বক্তব্য দিতে গিয়ে দেশীয় রাজনীতির প্রেক্ষাপট, বর্তমান অবস্থান, এর ভবিষ্যৎ কোন দিকে বাংলাদেশ যাচ্ছে, এই সম্বন্ধে একটা দিক নির্দেশনা বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যটা এক্সক্লুসিভলি ফর দি কনজামশন অফ রিটায়ার্ড অফিসার্স, তাদেরকে মোটিভেট করার জন্য বা তাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য উনি সেটা বলেছেন। কিন্তু সেটা রাষ্ট্র নিয়েছে, রাষ্ট্রের প্রতি উনি একটা বক্তব্য দিয়েছেন। উনি অফিসারদেরকে বলেছেন, আপনি জানেন যে এই বিডিআর এর আন্দোলনটা অফিসারাই করে আসতেছে এবং সেই প্রথম থেকে, সেই 2008 সন থেকে ঘটনা ঘটার পর থেকেই আমাদের অফিসাররা এই ব্যাপারে অত্যন্ত সচেতন হয়ে এই আন্দোলনটা 2009, আমি যদি ভুল নয় 2009, হ্যাঁ, তখন থেকে অব্যাহতভাবে তারা করে আসতেছে। এবং সেই আন্দোলনের ফলশ্রুতিতে এইবার তারা এসে জাতীয় সেনা দিবস পালন করার একটা ঘোষণা সরকারের কাছ থেকে পেয়েছে। কাজে এখানে যখন ঘোষণা হয়ে গেছে, প্রধান বর্তমান সেনাপতি এসে এখানে বক্তব্য দিয়েছেন। প্রথমত, দেশের স্বাভাবিক অবস্থায় সেনা প্রধানের এখানে এসে বক্তব্য দেওয়াটা দেশের প্রচলিত আইনে এবং আমাদের সংবিধান এবং সেনাবাহিনীর অ্যাক্ট অনুযায়ী এটিও একটা অপরাধ ছিল। উনি এভাবে বক্তব্য দিতে পারেন না। উনি এসে জনগণের সামনে সেনাবাহিনী নিয়ে, সেনাবাহিনীর অফিসার ব্যবস্থা নিয়ে বা কোনো একটা ঘটনার ব্যাপারে সেনাপ্রধান বক্তব্য দিতে পারেন না। আমার দেশের আর্মি অ্যাক্ট এটা অ্যালাউ করে না। কিন্তু এখন তো কোনো আইন নাই। উনি এখন দেশের ডিফেক্টো শাসনকর্তা এবং ওনার বক্তব্যের মধ্যে এটা প্রকাশিত হয়েছে। ওনারা কিন্তু ডাইরেক্ট বস হলেন প্রধান উপদেষ্টা, সেনা উপদেষ্টা, ডাইরেক্ট বস। যদি আমরা আইনের ভাষায় যাই তাহলে ওনার সরাসরি ওনার যারা অধীনে উনি চাকরি করেন তিনি হলেন প্রধান উপদেষ্টা, এবং যিনি এই সামরিক কি বলে এখানেও ওনার একটা অফিস আছে। উনি কয়েকবারই বলেছেন আমি ডক্টর ইউনূস সাহেবকে বলেছি। এই কথাগুলোর মধ্যে কিন্তু অনেক অর্থ বহন করে। আমাদের চোখে মনে হয় যে বাংলাদেশে একটা ডুয়েল কমান্ড চলতেছে, প্যারালাল কমান্ড চলতেছে, যেটা খুবই ডেঞ্জারাস, খুব বিপজ্জনক। বিকজ দুই নৌকায় পা দিলে কোনো কিছু হয় না। এবং এই মনে হচ্ছে যে আজকে যে ফলশ্রুতি মনে হচ্ছে ওই দিকেই যাচ্ছে। আজকে যে অরাজকতা গুলা হচ্ছে এগুলো মনে হয় কারো উস্কানিতে হচ্ছে। আজকে যারা যেটা করতেছে সবাই থেকে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। তো এটা হচ্ছে কি দেশের সমস্যাগুলা একটা গভীরতার দিকে যাচ্ছে। এবং এটা পুরনো জিনিস বলা হয় যে ফোড়া যখন না পাকে তখন ফোড়া কাটলে নাকি আরো এটা সংক্রমিত হয়, তো ফোড়াটা পাকতে দেন। দেশের আইন শৃঙ্খলা অবনতি তখনই ভালো হবে যখন সেটা তার চরম অবনতি হবে। চরম অবনতি না হওয়া পর্যন্ত আইন শৃঙ্খলা উন্নতি হওয়ার সুযোগ খুব কমই থাকে। পৃথিবীর সব দেশে আমরা দেখেছি, সব অভিজ্ঞতা দেখেছি, যখন একটি পক্ষ আইন অমান্য করে সামনে এগিয়ে যেতে পারে তখন এটাকে বলা হয় বিপ্লব।
আর যখন এটাকে থামাই দিতে পারে কেউ, তখন বলা হয় আইন শৃঙ্খলা। এটা পাশাপাশি চলে, বিপরীতমুখী। আইন শৃঙ্খলা রক্ষা করতে গেলে বিপ্লব হবে না, আর বিপ্লব করতে গেলে আইন শৃঙ্খলা হবে না। আপনি যেখানে প্রধান উপদেষ্টার অফিস বন্ধ করে দিয়ে রাখছে আহত, বিপ্লবে আহত ছেলেরা, আহত, খেয়াল করে দেখেন, যারা সরাসরি বিপ্লবে আহত হয়েছে তাদেরকে প্রধান উপদেষ্টার গেটে গিয়া ধাক্কাতে হচ্ছে, গেট বন্ধ করতে হচ্ছে। এবং সেটা একবার না, কয়েকবারও তো হয়েছে। আজকে 6 মাস পরে আজকে সেদিন দেখতে পাচ্ছি কি, আর এদিকে ছাত্ররা নিজেরা দল করার জন্য মারামারি করতেছে। আর এদিকে কি দেখতেছি, কোটি কোটি টাকা খরচ করে আরেক গ্রুপ একটি দল করার জন্য সমাজের আহ্বান করেছে, এবং বিশাল বড় এটা নতুন রাজনৈতিক দল সোহরাওয়ার্দী থেকে ওই মানিক মিয়া মিনুতে দলের প্রথম ঘোষণা দিতে যাচ্ছেন। বিষয়গুলো কেমন যেন মানে একটা কোথায় যেন মনে হচ্ছে অনেকগুলো নিম্নচাপ তৈরি হচ্ছে। এই নিম্নচাপ গুলো হয়তো একটা ঝড়ের আভাস দিচ্ছে। আমরা একটা চরম অবনতির দিকে যাচ্ছি, এবং সেটাকে আরেকটু সাবধান করে দিয়ে সেনাপ্রধান সতর্কবাণী ঘোষণা করে দিয়ে বিষয়টাকে আরো বেশি মানে আরো বেশি কি বলে স্পর্শকাতর করে দিয়েছে। সেনাপ্রধানের বক্তব্য যদি ক্লিয়ার ল্যাঙ্গুয়েজে আমি দেখি, উনি পারফেক্ট কথা বলেছেন, উনি সুন্দর কথা বলেছেন। উনি বিডিআর সম্বন্ধে যে কথাটা বলেছেন সেটার অর্থ এটি দাঁড়ায় যে সৈনিকরা অফিসারদেরকে মেরেছে। এখানে যদি ফুল স্টপ না দেওয়া হয় তাহলে পরবর্তী প্রশ্ন আসবে, এই সৈনিকটা কার অধীনে ছিল? সৈনিক অফিসারকে মেরেছে, এটা যদি ফুল স্টপ না দেন তাহলে এই অফিসারটা ব্যর্থতায় তো দাঁড়ায় গেল, ব্যর্থতার কারণে তো সে নিহত হলো। বিকজ এই সৈনিকগুলা তো এই অফিসারদের অধীনস্থ ছিল, এই সৈনিকগুলা তো জেনারেল শাকিলের অধীনে ছিল। সো জেনারেল শাকিলকে কারা মেরেছে? কর্নেল মুজিবকে কারা মেরেছে? ওই সেক্টর কমান্ডার, ব্যাটালিয়ন কমান্ডারকে কারা মেরেছে? তার অধীনস্থ সৈনিকেরা। অধীনস্থ সৈনিকেরা যখন মেরেছে, ওই উনারা মরে গিয়েও তো ওনার দায় এড়াতে পারেন নাই, কারণ সৈনিকটা তার অধীনস্থ ছিল, এর দায়িত্ব তার উপরেই দাঁড়াবে। কাজে সেনা প্রধান অত্যন্ত সুন্দর সূক্ষ্মভাবে, অত্যন্ত গভীরে বলেছেন ফুল স্টপ দেন। কারণ ফুল স্টপ না দিলে ওই হাজার হাজার সৈনিকরা জেলখানায় আছে, 17-18 বছর ধরে আজকে জেল কাটতেছে, তারাও তো বাংলাদেশের নাগরিক। সবাই কি 57 জন কেন 17 জন গুলি করছে না 200 জন গুলি করছে? বাকি হাজার হাজার কি করেছে? সিলেটের সৈনিকে কি করেছে? চিটাগাংয়ের সৈনিক কি করেছে? খুলনার সৈনিক কি করেছে? সেই যে সৈনিকটা যুদ্ধ করেছে ওই সৈনিকদেরকে মানে গুলি করার সুযোগ যারা তৈরি করে দিয়েছে, এইখানে র্যাবের ব্যাটালিয়ন ছিল, আর্মি ছিল, কোথায় ছিলেন? ওনার কমান্ডিং অফিসার রাতে ঘুমাচ্ছিলেন কেন? ওনার কমান্ডিং অফিসার কি করছিলেন? সুযোগ কে করে দিয়েছে? এখন যদি কেউ বলে যে আমার সহেলেই ব্যবস্থা করে দিয়েছে, এগুলো তো এত সোজা না। এগুলো বক্তব্য এক পেশে বক্তব্য দেওয়া যায়।